হ্যালো হ্যালো, সবাই কেমন আছো? চলে আসলাম তোমাদের কাছে দারুণ পুরুপ সহকারে। হ্যাঁ, আজকে পুরুপ আছে, ভিডিও ভিডিও দেখতে হবে আজকে। আগে থেকে কিন্তু তোমাদের ওয়ার্নিং করছি, ঘটনাটা আজকে শোনার সাথে দেখতে পারবে তো। আজকের ঘটনাটা কিন্তু বেশ 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 ভয়ঙ্কর। তাহলে চলো, বেশি কথা বাড়াবো না। আর হ্যাঁ, আগেই বলবো, যারা মনে করছো যে আজকের ঘটনাটা শোনার আর সেই ফুটেজটা দেখার পর মনে হতে পারে রাতের ঘুম হবে না বা কোনো শারীরিক প্রবলেম হবে, তাহলে হাইড করে দাও। আজকের ঘটনাটা সকালেও দেখতে পারো। তাহলে চলো এখন ঘটনায় যাই। সবাইকে বলবো একটা করে লাইক করে দিও, যারা এখনো পর্যন্ত ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি করে নিও। আজকে যিনি ঘটনাটা পাঠান বলেন, দীর্ঘদিন ধরে আমি বাড়ি আর হসপিটাল, বাড়ি হসপিটাল, বাড়ি হসপিটাল, এরকম ভাবেই কিন্তু কদিন ধরে চলছে। দাদু চলে যাক আগে। এখন কি মা করবে? আমি তো লাস্টে করব। সুমসুম করবি তো? দিদা করে নিক, তারপর করবি। হ্যাঁ হ্যাঁ। এবার সব থেকে বড় কথা হচ্ছে সেটা, আমি বাড়িতে থাকতেই পারতাম না। কারণ সত্যি কথা বলতে আমার বউর খুব শরীর খারাপ হয়। ওর হঠাৎ করে হঠাৎ হঠাৎ করে এরকম শরীর খারাপ হতে থাকে, কোনো রিজন না থাকলেও হঠাৎ হঠাৎ করে ভয় পায়, ভয় পায়, চিৎকার করে। ওকে আমরা কোনো তান্ত্রিক, কোনো ওঝা এরকম জায়গায় নিয়ে যাইনি। ওকে বারবার এরকম হয়, আমরা ডাক্তার দেখাই, কিছুদিন হসপিটালে থাকে, হসপিটালাইজড অবস্থায়, তারপর আবার বাড়িতে নিয়ে আসি, কিছুদিন ভালো থাকে, আবারও উন্মাতের মতো করে। আমরা ভাবি কি মাথাটা খারাপ হয়ে যাচ্ছে, ও কি পাগল হয়ে যাচ্ছে। ও থেকে থেকে বলবে, হ্যাঁ ও, ওই তো আমাকে ডাকছে, তো ওই যে আমাকে ডাকছে। এবার বাড়িতে সবাই ওকে দেখে, ওর বিহেভিয়ারে সবাই ভয় পায়। সবাই বলে যে আশেপাশে কেউ নেই, দিনের বেলা একসঙ্গে বসে হয়তো উঠোনে সবাই গল্প করছি, বিকেল বেলা সবাই বসে চা খাচ্ছি, হঠাৎ করে বললো, ওই তো ওইখানে দাঁড়িয়ে লুকিয়ে লুকিয়ে দেখছে, ওই যে ওই যে এরকম করে। ওই যে করতে করতে এত চিৎকার চেঁচামেচি করবে, তারপর কিছুক্ষণ পর সেন্সলেস হয়ে যায়। এরকম প্রায় করে। এবার পাড়ার লোক এই জিনিসটাও ভালো চোখে দেখে না। আমাদের পরিবারের লোকজনও বলে যে কি হচ্ছে, বৌমা কেন এরকম করছে। ওর বাড়ি থেকেও মানে ওর মা বাবা বলছে এরকম তো আগে আমার মেয়ে ছিল না, বিয়ের পর থেকে ওর এরকম কেন হচ্ছে। হ্যাঁ, কি ব্যাপার আপনারা এগুলো দেখছেন না? নানা রকম ভাবে যেটা হয় আমরা তো দেখছি। আমার ওয়াইফ, আমার মেয়ের ও মা হয়, আমার মানে পরিবারের একজন, আমরা কেন দেখবো না? কিন্তু কি বলবো, মানে ওদের বাড়ি থেকে ও দাদা এসে এই নিয়ে ঝগড়া ঝামেলা, মানে সত্যি কথা বলতে মানসিক আমাদের কোনো জিনিসটাই ভালো নেই, আমরা খুব চাপে রয়েছি। হঠাৎ করে আমার বউ একদিন রাতের বেলা সে উন্মাদের মতো, এই আমাকে নিয়ে যাচ্ছে, এই আমাকে ধরো, এই আমাকে ধরো, আমাকে টেনে নিয়ে যাচ্ছে, কিন্তু ধরো ধরো, ও আমার হাত ধরে টানছে, সেই সমানে সেই যে কি করছে। লাস্টে আমি বিরক্ত হয়ে আমি বললাম, তুমি চলো তো, যা 3 দিন 4 দিন হসপিটালে থাকো, বাড়িতে আমি ঘুমাতে পারবো, তোমার জন্য আমার আর শান্তি নেই। আর আমার থেকেও বড় কথা, আমার পাশে যে বৃদ্ধ মা বাবা রয়েছে, তারাও তো মানে অস্থির হয়ে ওঠে যে কি ব্যাপার, বৌমা এরম কেন করছে, কি ব্যাপার। রাতের বেলায় যখন ও চিৎকার যখন একবার শুরু করবে, কিছু দেখে কিনা জানি না, যখন শুরু করে তখন ওই চিৎকার, ও যতক্ষণ না সেন্সলেস হবে ততক্ষণ চিৎকার করবে। ও অজ্ঞান হয়ে যাবে, তাহলে ওই চিৎকার ওর বন্ধ হবে। কারোর ক্ষমতা নেই ওকে বন্ধ করাবে। এত ভয়। আর ওই যখনই বলবে না, ওই যে আমাকে নিয়ে যাচ্ছে, ওই যে আমাকে ধরে টানছে, আর ও দরদর দরদর করে শরীরের ভিতর থেকে ঘাম বেরোয়, সেটা শীত হোক বর্ষা হোক যাই হোক। যাই হোক, সেদিনকে আমি খুব রাগারাগি করে আমার বাবা উঠে বলল, বৌমার নিত্য নতুন এগুলো নাটক শুরু হয়েছে বাড়িতে, কি লাগিয়েছে। হ্যাঁ, দিনের বেলা রাতের বেলা আমরা ঘুমাতে পারছি না ঠিক মতো, তুই যা ওকে গিয়ে হসপিটালে দিয়ে আয়। আমাদের দাদা ভাই বলেন, আমি কিছু উপায় নেই, আমারও খুব রাগ হচ্ছিল, আমি ওকে হসপিটালে অ্যাডমিট করে দিই। হসপিটালে অ্যাডমিট করে দিলাম, কিন্তু ওই যে বলে না কোথাও গিয়ে যে ভালোবাসার মানুষটা, যে একটা আমার সন্তানের মা, সে আমার বাড়িতে নেই, সে হসপিটালে শুয়ে রয়েছে, আমি বাড়িতে কি করে থাকবো। রাগ হলে আমি যতই বলি যে যাও তুমি হসপিটালে থাকো, আমি বাড়িতে ঘুমাবো, 3 দিন 4 দিন হসপিটালে রেখে আসি,
কিন্তু ওই যে ওরকম মানে করে রাগে, তারপর বাবাও সেদিন ওরকম করছিল আর ও বারবার শুধু অজ্ঞান হয়ে যায়। যাই হোক, ওকে আমি দিয়ে আসি। তারপর দিয়ে আমি না রাতের বেলা অ্যাডমিট করি চলে আসি ভোরের দিকে। এসে আমি সারাটা দিন আর যাইনি, বাড়ি থেকে কেউ যায়নি। ওই নার্স দিদিকে বলে এসেছিলাম আপনারা দেখবেন, আমরা একদম বিকেলে আসবো, 6টার সময় ভিজিটিং আওয়ার্স, তখন আমরা পুরো পরিবার চাই। একে একে সবাই দেখলাম। তারপর দেখলাম না ঠিকই আছে। ডাক্তার বলল ওনার তো কোনো ক্রিটিক্যাল এরকম সমস্যা নেই, ওনার কোনো প্রপার কোনো রোগই নেই, ওনাকে আমরা রাখবো কি করতে। আপনি কালকে সকালবেলা নিয়ে যাবেন, একটা দিন থাক, কালকে সকালে ছুটি করে নিয়ে যাবেন। কি যে আপনারা করেন না, উল্টে ডাক্তার, উল্টে নার্স, আয়া সবাই উল্টে আমাদের খারাপ ভাবতো, যে আমরা মনে হয় ওকে পাগল করার চেষ্টা করছি। ডক্টর তো একবার বলেই দিল যে আপনাদের নামে কেস ফাইল হয়ে যাবে, আপনারা একটা সুস্থ মানুষকে রুগী বলে আপনারা অ্যাডমিট করে যাচ্ছেন। কিন্তু ওই যে অজ্ঞান অবস্থা অ্যাডমিট করি, তো ওরা ভাবে আমরা হয়তো মারধর করি, মানে এমন ফাঁসার ফেসে গেলাম। দাদাভাই বলেন আপনাকে কি বলবো, আমরা বিকেলবেলা গেলাম 6টার সময়, দেখা টাকা করে চলে আসলাম। বললাম দেখো তোমার তো সেরম কিছু হয়নি, কালকে সকালবেলা আমি যাব, মানে আমি আসবো সকালবেলা, আবার এসে তোমাকে আমি ছুটি করেই নিয়ে যাব। আমাকে বলল ঠিক আছে, একটু অভিমান করেছিল বউ। আচ্ছা, তারপর সকালবেলা সকালবেলা যখন যাব তার আগে প্রায় 1.5 ঘন্টা আগে একটা ফোন আসে আমার মায়ের ফোনে। মায়ের নাম্বার আমার নাম্বার দেওয়া ছিল। মায়ের ফোনে ফোন আসে, মা ফোনটা রিসিভ করেনি, কারণ মা ওই ফুল গাছের পেছনে বাইরে পড়েছিল। আমি যখন আসলাম আমার ফোনে একবার রিং হলো, হয়ে আমি ঢুকতে ঢুকতে ঘরে কেটে গেল। তারপর আবার পুনরায় রিং হচ্ছে। আমি ধরলাম, স্নান টান করে আমি যাবো ওকে আনতে, ধরলাম। আমাকে বলছে আমি অমুক হসপিটাল থেকে বলছি, আপনি কি ওনার হাজব্যান্ড বলছেন? আমি বললাম হ্যাঁ, কি হয়েছে বলুন তো, কি ব্যাপার? আজকে তো ওকে ছুটি করিয়ে আনার কথা। বলছে হ্যাঁ আপনারা আসুন, আপনাদের সাথে কিছু কথা আছে। খুব ভয় পেলাম, বললাম কিছু হয়নি তো, বলেন না দিদি কিছু হয়নি তো? বললো না আপনারা আসুন না। আমি ছুটলাম বাবাকে নিয়ে। যখন গেলাম তখন আমাকে একজন ওখানে যে হেড নার্স আছে উনি আমাকে বললেন যে ওনাকে আরও 2-3 দিন রাখেন, এখানে রাখেন, ওনাকে নিয়ে যাবেন না, কারণ রাতের বেলা উনি আবারও ওরকম করছিল। স্যার বলেছে জিনিসটা অ্যাকচুয়ালি কি, উনি কি সাইকো হয়ে যাচ্ছেন, ওনার কি মাথার কোনো রকম কিছু চিকিৎসার দরকার, এটা আমরা মাথার একটা সিটি স্ক্যান হবে, আর আমরা তারপর আপনাকে জানাতে পারবো, উনি থাক। চলো ভালো কথা, আনতে গিয়ে আনতে পারলাম না। তারপর আমি চলে আসলাম। এইবার আমাদের দাদা ভাইয়ের সাথে ঘটনাটা ঘটলো। দাদাভাই বলছেন ডক্টর বলল, ফোনে জানায় রাতের বেলা, ডক্টর বললেন যে কালকে আপনি সন্ধেবেলা ওনাকে ছুটি করে নিয়ে যাবেন, সন্ধেবেলা। আর ওই 8টা 8:30টার দিকে উনি আসবেন, ডক্টর যে ডক্টর ফোন করেছেন উনি আসবেন, তারপরেই ওনার সাথে আমি আমার মিসেসকে নিয়ে আসবো, মানে ওই ডাক্তার থাকতে থাকতে, কেন উনি কিছু পরীক্ষা করে বুঝেছেন, উনি বলবেন। ঘটনাটা ঘটলো, আমি গেছি। অ্যাকচুয়ালি ওটা হসপিটাল না, অ্যাকচুয়ালি ওটা নার্সিংহোম। তো নার্সিংহোমে আমি বসে আছি। হঠাৎ করে আমি বসে আছি অনেকক্ষণ ধরে, আমি না একটা এরকম বসে আছি, তো দুপাশ দিয়ে লোক আসা যাওয়া করছে। সামনে আমার যে ওয়াইফ রয়েছে, সামনে আমি দেখতে পাচ্ছি সামনে। তো আমি বসে রয়েছি, ওই ডক্টর আসবে, ওনার সাথে কথা বলে আমার ওয়াইফকে আনতে হবে। আমি এরকম অনেকক্ষণ ধরে বসে রয়েছি, লোক ওখান থেকে অনবরত একটা করিডর মতো করা, যাচ্ছে আসছে যাচ্ছে, যেটা হসপিটালে নার্সিংহোমে থাকে বসার জায়গা, ওরকম বসে আছি, যাচ্ছে আসছে। হঠাৎ করে অনেকক্ষণ ধরে আমি লক্ষ্য করছি আমার এই সাইডটা দিয়ে, মানে আমার ডান সাইডটা দিয়ে, ওখানে কেউ যেন আমাকে কালো মতো একটা শ্যাডো উকি দিয়ে দিয়ে দেখছে। ওইদিকে কিন্তু টয়লেট আছে, নার্সিংহোমটা টয়লেট আছে, কেউ উকি দিয়ে দিয়ে আমাকে দেখছে। আমি অনেকবার তাকাচ্ছি, দেখছি কেউ নেই, আবার বসে রয়েছি, এদিকে তাকাচ্ছি।
বসে রয়েছি, ঘড়ি দেখছি, ফোন ঘাটছি, ডক্টর আসছে না কেন অপেক্ষা করছি। শুধু বারবার আমি বুঝতে পারছি এরকম করে থাকলেও তো এপাশে এপাশে কিছু হলে মুভমেন্ট বোঝা যায়। আমি বুঝতে পারছি কেউ আছে, যখনই তাকাচ্ছি সরে যাচ্ছে, বারবার এরকম হচ্ছে। যখন আস্তে 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 রাত 9টা বাজে, তখন ওখানটা পুরো ফাঁকা হয়ে যায়, লোকজন আস্তে আস্তে মোটামুটি ফাঁকা হতে থাকে। তখন হঠাৎ করে আমার চোখ পড়লো, আমি ওখানে দেখলাম, যেখানে বারবার মনে হচ্ছিল আমাকে কেউ দেখছে, আমি ওখানে দেখলাম যে সত্যি একটা কালো শ্যাডো ওখান থেকে, মানে কি বলবো, মানে দেয়ালের মধ্যে ঘেঁষড়াতে যেরকম যায়, ওরকম দেয়ালের মধ্যে ঘেঁষড়াতে কালো একটা শ্যাডো, সেইটা চলে গেল। আমি দেখলাম, আমি না ওখান থেকে ভয়তে উঠে বাইরে চলে যাই। ওইটা দেখার পর ওখানে কেউ নেই, কাকে কি বলবো, হসপিটাল, নার্সিংহোম এসব জায়গায় তো খারাপ জিনিস থাকবেই, ভূতেদের আতর ঘর ওটা। আমি বাইরে চলে যাই। আমি যখন ডক্টর আমাকে বললেন যে আপনি এসছেন, আমি বললাম স্যার আমি অনেক আগে এসে বসে আছি, আমি ওকে বাড়ি নিয়ে যাব বলে। বলছে আপনি একটা কাজ করুন, ওকে একটা আলাদা রুমে বসানো আছে, কিছু কাগজপত্র, কিছু চেক আপ, ওই প্রেশার, হাইট, ওয়েট এগুলো চেক করে, ওই রুমটায় ও আছে। বললো ওখান থেকে গিয়ে ওকে নিয়ে চলে যান। আমাদের দাদাভাই বলেন আমি যখন ওই রুমে গেলাম, ওর কাছে কাগজপত্র সব দেওয়া, আমি দেখছি ও চেয়ারে বসে রয়েছে, সেই কালো শ্যাডোটা ওর ঠিক মাথার সামনে পেছনে দাঁড়িয়ে আছে, পরিষ্কার আমি দেখছি। ওই রুমে কেউ নেই, ও একা চেয়ারে আমার অপেক্ষা করছে। আমি যেতেই ও আমাকে বলল, কি গো আমাকে শুধু হসপিটালে ভর্তি করে দাও, এই কি গো ও আমাকে শুধু নার্সিংহোমে ভর্তি করো, চলো তো বাড়ি চলো নিয়ে। আমি ওকে বললাম আমার কাছে তুমি উঠে এসো। আমাকে বলছে আমার খুব শরীরটা খারাপ লাগছে, তুমি এসো। আমার ভয়তে ঘাম বেরিয়ে যাচ্ছে শরীর দিয়ে। পেছনে সেই কালো মানে কি বলবো, অভয়টা দাঁড়িয়ে রয়েছে, তখনও সে সরে না। আমি জোর করে বললাম উঠে আসো তো, হেয়ালি হচ্ছে, ভালো লাগছে না, হসপিটালে ভর্তি তবে থেকে আমার ঘুম নেই ঠিক মতো, এসো তাড়াতাড়ি এসো। তারপর ও আস্তে আস্তে উঠে আসলো। আমি কিন্তু অ্যাকচুয়ালি ওর সাথে খারাপ ব্যবহার করিনি, আমি বলছি কারণ আমি মানে খুব ভীত হয়ে গেছি ওই সময়। পেছনে ওরকম একটা অভয়ব দাঁড়িয়ে রয়েছে, আমি দেখছি, যার চোখ নেই, মুখ নেই, নাক নেই, কিচ্ছুই নেই, শুধু একটা ধোয়ার মতো কালো মানুষের মতো একটা তার মানে বডি যেরকম স্ট্রাকচার হয় সেরকম, আর কিচ্ছু না। আমি আমার মিসেসকে নিয়ে বাড়ি গেলাম। আবার রাতের বেলা সেম আবার সেই চিৎকার, রাতের বেলা আবার সেই চিৎকার, কি করব। আমার মা বলল সকালবেলা বৌমাকে নিয়ে মসজিদে চল, মসজিদে গেলে ঠিক হবে। মসজিদে গেলাম, তাকে অনেক কিছু হাতে বেঁধে দিল, কালো কার পরে গলায় বেঁধে দিল, অনেক কিছু করে দিল, তেল পোড়া, জল পোড়া, ধূপকাঠি পরে দিল, সব করে দিল। দিদিভাই সব করছি, সব, কিছুতেই কিছু হচ্ছে না, কিছুতেই কিছু না। আর দাদাভাই এইটুকুনিও বলেন যে এবার শেষ ভরসা আপনি। আর আমি সত্যি কথা বলতে না করতে পারছি না, আমার নিজের শরীরেও খুব মানে কষ্ট হয়। আসলে এত মানুষ উপকৃত হয়েছে, মানুষ ভালো হয় বলে কষ্ট করি মানুষের জন্য, এটাই যাই হোক, সেটা আমি করব কি করব না সে আমি দাদাভাইয়ের সাথে কথা বলেছি, সেটা পরের বিষয়, জানিয়ে রাখলাম। আর কদিন ধরে নিয়মিত তোমাদের ঘটনা দিতে পারছি না, শুধু এই কারণেই আমি তোমাদের ঘটনাটা দিতে পারছি না। এত মানুষ এসে মানে এত কান্নাকাটি করে, বোনগুলো ভাইগুলো, নাও করতে পারি না, আমি কেঁদে ফেলি ওদের সাথে। এত কষ্ট মানুষের জীবনে, কি বলবো আর। চলো তোমাদেরকে আরো একটি ঘটনা শোনানো যাক। এই ঘটনাটা আমাকে পাঠায় রিমঝিম মিত্র। হ্যাঁ, রিমঝিমের বাড়ি হচ্ছে সোদপুরে। রিমঝিম বলে দিদি ভাই তোমাকে আমি কি বলবো, আমার দাদা বিয়ে করে নিয়ে আসলো। প্রথম থেকেই আমার মায়ের কিন্তু অমত ছিল। আমার বাবা যদিও এইসবের বিষয়ে কোনো কিছুতেই সহমত দেন না, আমার মা কিন্তু অনেকবার আমার দাদাকে বলেছিল ওই মেয়েকে বিয়ে করিস না। কারণ সত্যি কথা বলতে দুটো মানে সেই জাত ভেদের ব্যাপার, বাঙাল আর ও মেয়েটা ছিল এদেশীয়। তো আমাদের রিমঝিম বলে দিদি ভাই আমার মা
যেহেতু উনি এদেশীয় মেয়ে, আমার দাদাকে অনেক করে বলেছিল যে তুই বাঙাল একটা মেয়েকে বিয়ে কর, এদেশীয় আমি ঘরে তুলব না। ওই ঘটি বাটি একটা খটখট কটখট সবসময় হবে, ওদের সাথে মতের মিল হয় না, একটা অ্যাডজাস্টমেন্টের তো ব্যাপার থাকে। কিন্তু দাদার ভালো লাগে সেই মেয়েটাকে বিয়ে করে আনে, মা বাবার পুরো অমতে। এবার মা কি করবে, যেখানে ভাবলো যে না আমার ছেলে আনন্দে থাকবে সুখে থাকবে, তো সেখানে বলল যে আচ্ছা ঠিক আছে, তাহলে পারে ঘরে নিচ্ছি, কিন্তু তোমাকে আমাদের কথা মতো সব কিছু মেনে চলতে হবে। মেয়েটা কিন্তু সেই কথাতে সহমত পোষণ করলো, বলল যে আপনি যেরকম বলবেন মা আমি সেরকমভাবে চলবো। ভালো কথা। তারপর দিদিভাই আমার দাদাকে পুরো একদম বশে করে নিল। মানে আমার দাদাকে যদি বলতো যে এই আজকে তুই কাজে যাবি না, আজকে আমি মায়ের বাড়ি যাব, আমার মায়ের বাড়িতে তোকে যেতে হবে। দাদা অফিসে চাকরি করতো ভালো একটা, প্রায় দিন দাদা এরকম করতে করতে যখনই যেত তখনই বলতো আজকে তোর অফিস যাওয়া হবে না, আজকে তুই আমার সাথে যাবি। সেই একটা ছোট লোকের মতো তুই তাকারি করে ভাষা। আমার মা রাত দিন কাঁদতো ঠাকুরের সামনে বসে, যে কতবার বলেছিলাম, আজকে বলেছিল যে তোমাদের কথা মতো চলবো, কিন্তু সে আজকে নিজের হাতে ঘোরাচ্ছে আমার ছেলেকে। ও যা বলবে আমার ছেলেকে তাই করতে হবে, কিছু করার নেই। প্রথম প্রথম কিন্তু আমার দাদা, আমাদের রিমঝিম বলে দিদিভাই, করতো না, শুনতো না, কিন্তু আস্তে 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 এত বাড়িতে অশান্তি শুরু হলো, এত বাড়িতে ঝামেলা শুরু হলো, সেখানে গিয়ে কিছু করার ছিল না। সেখানে গিয়ে অশান্তিটা এত চূড়ান্ত পর্যায়ে চলে গেল, লাস্টে আমার যে বৌদি, দাদা যাকে বিয়ে করে আনে, সে দাদাকে নিয়ে বাইরে বেরিয়ে গেল। আমার মা কোনো মতে মানবে না, কান্নাকাটি করে সেই হসপিটালাইজড হয়ে গেল। মা প্রায় 1 সপ্তাহ হসপিটালে পড়ে থাকার পর মাকে কোনো রকমে মন শক্ত করে বুঝিয়ে বাড়িতে আনা হলো। দাদাকে ফোন করে করে বলতাম মাকে গিয়ে বল, দাদা মাকে গিয়ে বোঝা, দাদা মায়ের ক্ষতি হয়ে যাবে, দাদা তুই বাইরে সংসার কর। কোনো মতে আমার দাদাকে ফোন করেও কোনো মতে কিন্তু মায়ের কাছে পাঠাতে পারিনি। শুধু মাকে বললাম মা দাদা কাজের সূত্রে বাইরে গেছে, তুমি চলো, দাদা আসবে, দাদা বৌদি দুজনেই আসবে। দিদিভাই কি বলবো, করুণ একটা ঘটনা আমাদের জীবনের। আমার মাকে বাড়িতে নিয়ে গেলাম হসপিটাল থেকে, মানে ছাড়িয়ে ডিসচার্জ করে নিয়ে গেলাম। মা বাড়িতে গেল, শুধু একটাই কথা মা বলতো, উঠতে পারতো না, খাটের মধ্যে পড়ে থাকতো আর বলতো ওই বাবু এলো না তো, ওই রে বাবু এসছে। কেউ যদি আসতো, কাজের মাসি, রান্নার মাসি, অথবা বাবা বাইরে থেকে বাজার করে নিয়ে ঢুকছে, বা আমি আসছি, ওই যেই ডোরবেলটা বাজতো মা অস্থির হয়ে যেত। অকরে ঘুমাচ্ছে, নাক ডেকে শব্দ হচ্ছে, বেল বাজতে দোতলায় মাকে যার জন্য রাখা হয়, তারপরেও সেই চিৎকার করে করে বলতো, চিৎকার করে এই তো বাবু এসছে না, এই বাবু এসছে, বাবু এই তো বাবু এসছে না। হা করে বসে থাকতো। যখন আমরা দরজা খুলে ঢুকতাম তখন বলতো কই বাবু কই। সেই মা শুধু উঠে বলতো বাবু আসেনি, এই তো বাবু এসছে, কই বাবু এলো না তো, বাবু আয় বাবু আয়, সমানে সমানে চিৎকার করতো। কিন্তু কোথায় দাদা। দিদিভাই এমন হলো তোমাকে বলে বোঝাতে পারবো না। আমার দাদা কিভাবে মারা গেল বুঝতে পারলাম না। তারপর হঠাৎ যখন ফোনটা আসলো, আমরা তো সবাই অবাক যে কি হলো, হঠাৎ করে এরকম কি কি ব্যাপার। কোনো কিছু না বুঝে পেয়ে আমরা ছুটতে ছুটতে গেলাম দাদা সেই স্থানে। তখনও রক্ত রক্ত, কি যে একটা দৃশ্য আমরা দেখি চোখের ওপরে। তারপর কি করব, কিছু তো করার নেই, অ্যাক্সিডেন্ট হয়েছে। আমার মা কিচ্ছু জানে না, মা শুধু দাদার মৃত্যুর কাজ হয়ে গেল, সব হয়ে গেল, সবটা মাকে একদম হাইড করে, সবটা মাকে লুকিয়ে মাকে পাঠিয়ে দেওয়া হলো আমার বড় মাসির বাড়ি। মাকে বড় মাসিরা সবাই জানে, সবাই মানে কান্নায় ফেটে পড়েছে, কিন্তু সবাই মায়ের কাছে চুপচাপ আছে, কারণ একজন তো চলেই গেছে, মাকে তো বাঁচাতে হবে, মায়ের তো শরীরের অবস্থা এমনিতেই ভালো না। দিদিভাই বিশ্বাস করবে না, সেই যে দাদার বউ, তুমি কি বলবো তোমাকে, সে 3 মাস না যেতে যেতে শুনতে পারলাম একজনের সাথে সে বাইরে একটা সম্পর্কে আছে। এই কথা জেনে আমার বাবা বলল আমি ওর উপর কেস করব। যদিও আমার বাবা সচরাচর চুপচাপ থাকেন, কাউকে কিছু বলেন না। আমি বললাম বাবা এসব করো না, মাকে বাঁচাতে হবে তো।
মাকে ওখান থেকে নিয়ে আসলাম, বড় পিসির ওখান থেকে, প্রায় মাসখানিক পর আমার মা এসে বলল, কি রে বাবুকে কতবার তোর বড় পিসির ফোন থেকে ফোন করেছি, ফোনই তোলে না কেন বলতো? কাকে বলবো যে দাদার ফোনটা আমাদের কাছেই তো রয়েছে, বন্ধ করা অবস্থায় ডয়ারে পড়ে আছে। মাকে বললাম, ও দাদার হয়তো তোমার উপর কোনো অভিমান হয়েছে। তারপর মাকে চেপে কতদিন রাখবো, কতদিন চেপে রাখবো। একদিন আমার বাবা খুব আদর করে বসে মায়ের কাছে, মায়ের যখন শরীরটা সুস্থ হয় প্রায় 5 মাস পর মাকে কথাটা বলে। মাকে যখন বলে, মা সাথে সাথে সেন্স আউট, অজ্ঞান হয়ে পড়ে যায়। দিদিভাই, এই করুণ ঘটনাটা আমাদের জীবনে কেন ঘটলো জানি না দিদিভাই। তারপর আমার মা বেশি দিন আর বাঁচেনি, আমার মাও 1 বছরের মধ্যে নিজেকে শেষ করে ফেলে। আর যেতে হবে না, 7:30 বাজে, দোকান বন্ধ। চলো তোর আর কি, কত 10 টাকা দাও, চোখে দেখতে পাচ্ছি না, খুচরো নেই। সেই ঘটনায় কতবার ফোন করছে, দিদি টাকা পাঠাচ্ছে করছে। আমার মাও দিদিভাই 1 বছরের মধ্যে নিজেকে শেষ করে দিল। যবে থেকে শুনলো যে দাদা মারা গেছে, দাদার এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে, খাওয়া দাওয়া ঘুম কিচ্ছু ছিল না দিদিভাই। রাতের পর রাত, দিনের পর দিন পাগলের মতো শুধু ঘুরছে, শুধু ঘুরছে, শুধু ঘুরছে, কিচ্ছু না, কোনো কাজ না, শুধু ঘুরে বেড়াচ্ছে। খুব খারাপ লাগতো, মাকে কোনো মতে আটকাতে পারতাম না। তবে কেউ আমরা বুঝিনি যে মা আমাদের ছেড়ে চলে যাবে দিদিভাই। এখন আমি আর আমার মা, এখন আমি আর আমার বাবা পুরো আমরা নিঃস্ব হয়ে গেছি। মা তো চলেই গেছেন, কিন্তু কিন্তু দিদিভাই আমি তোমাকে কি বলবো, দাদা মারা গেছে প্রায় 1.5 বছর, 2 বছর, 2.25 বছর হচ্ছে দিদিভাই। দাদাকে আমরা দেখতে পাই, কাজ তো হয়েছে, এতদিন দেখতে পারিনি। মা যতদিন ছিলেন মাও কোনো দিন দাদাকে দেখতে পারেননি। মা রাত বিরতে ঘরের মধ্যে ঘুরে ঘুরে বেড়াতো, পাগলের মতো করতো, খাওয়া দাওয়া করতো না, অস্থির হয়ে পড়তো, থেকে থেকে দাঁত লেগে যেত। কি যে রোগের সৃষ্টি হলো, একটা জলজান্ত ছেলে, একটা ভুলে সব শেষ হয়ে গেল। তারপর কি বলবো, আমি, আমার বাবা, আমরা দেখতে পাই আমার দাদা ভাইকে, আমার দাদা ভাই আমাদের দেখা দেয়। দিদিভাই কেন? এবার আমাকে বোন প্রশ্ন করেছে, দিদিভাই আমার দাদাকে এত বছর পর, প্রায় দেড় বছর, 1.25 বছর হচ্ছে, তারপর কেন দেখা দিচ্ছে? দেখো একটা কথা বলি, দাদাভাই মারা গেছেন, দাদাভাইয়ের অ্যাক্সিডেন্ট হোক বা তোমরা যেরকম ভাবে বলেছো দাদাভাইকে কেউ হয়তো মার্ডার করেছে বা কোনো রকম টুকটাক করে, এসবেও তো মানুষকে মারা যায়, এসবেও মারা যায়। টুকটাক করে কোনো অ্যাক্সিডেন্ট একটা এমন কাজ করে দিয়েছে, দুর্ঘটনা লোকে ভাববে, এরম করেও মারানো যায়। তো এরম করে মেরে ফেলেছে, যদি এইটা ভেবেও থাকো, তার প্রুফ তো কিছু নেই, কিচ্ছু প্রুফ নেই সেখানে। এখন চুপচাপ এটা সহ্য করা, মেনে নেওয়া। আর একটা উপায় আছে বোন, সেটা হচ্ছে তোমার দাদা তোমার বাবাকে যখন দেখা দেয়, আমি এটা বলবো, সে তোমার ক্ষতি করবে না, তোমাকে দেখা দিচ্ছে, ক্ষতি করার হলে অনেক আগেই তোমাদের ক্ষতি করতো, ক্ষতি করবে না। যখন দেখা দিচ্ছে তাকে জিজ্ঞেস করো, যে কি ব্যাপার, কেন দেখা দিচ্ছে, কি কারণে দেখা দিচ্ছে, কিছু কি বলতে এসেছে সেটা জিজ্ঞেস করো। আর যদি সেটা না পারো, তাহলে পারে ওই দাদার নামে গিয়ে পিণ্ড দিয়ে আসো, বুদ্ধ গয়ায় গিয়ে পিণ্ডদান করে এসো। দেখো দাদার হয়তো আত্মাটা ঘুরে বেড়াচ্ছে কিছু একটা কারণে, হয়তো মায়ের মৃত্যু হতে পারে তার জন্য। চেতনিক যখন ঘর ছেড়ে চলে গেছিল তখন মা কাঁদতো আর বলতো, বাবা আয়, বাবা আয়, বাবা আয়, কোথায় আছিস? হতে পারে তার জন্য ওই সময়টা আসতে পারিনি, মায়ের মৃত্যুটা হয়ে যায়। হতে পারে তার আত্মাটা এতদিন শক্তি পায়নি, যখন মা মারা যায় তখন হয়তো সেই আত্মাটা কিছু একটা তোমাদেরকে বার্তা দিতে আসছে, এটা হতেই পারে। এটা আমার অনুমান থেকে আমি বললাম। অনেক এরকম কাজ আমি করেছি। একটা ভুল মানুষ একটা সংসারে এসে
পুরো সংসারটাকে তছ নচ করে দিয়েছে। আমি প্রতি কটা জেনারেশনকে আজকে আমার ঘটনার মাধ্যমে বলবো, কিছুটা হলেও ভালোবাসা ভালো, আবেগও ভালো, সব সময় না। এই আবেগে পড়ে তুমি যে বিয়েটা করলে, মা বাবা তো অমত ছিল, মাও অমত ছিল, তবুও মেনে নিয়েছিল যে বিয়েটা করেছিল একটা ভুল মেয়েকে। তার জন্য আজকে তোমারও প্রাণটা চলে গেল। সেই ভাইয়ের উদ্দেশ্যে বলছি, এরকমই যদি তোমরা ভুল করো, ইয়ং জেনারেশন ছেলে মেয়েরা, মানে আমার বোন ভাইদের বলছি, কমসে কম বাড়িতে একটুখানি মা বাবার কথা শোনার চেষ্টা করবে। কারণ তারা তোমাদের জন্ম দিয়েছে, তারাই পৃথিবীর আলো দেখিয়েছে, তারাই সর্বদা তোমার পাশে থাকবে। তা একমাত্র মা বাবাই সন্তান চলে গেলে সারা জীবন কাঁদে, বউ কিন্তু কোনো দিন কাঁদবে না, কোনো দিন না। বউও কাঁদে না। আর মেয়ের ক্ষেত্রে হলে কোনো স্বামী কিন্তু ওই বউর ফটো নিয়ে সারা জীবন বসে থাকে না, সে কিন্তু আবার নতুন করে আরেকটা মেয়ের সন্ধান করে। একটা ছেলেও তাই, বউ মারা গেলে আর একটা নতুন মেয়ের সন্ধান করে। জীবনে কেউ না কেউ চলে আসে, কিন্তু মা বাবা, যে সন্তানটা চলে যায়, মা বাবা কিন্তু সেই সন্তানের ভাগ কোনো ছেলে মেয়েকে দিতে পারে না। ওরকমভাবে যদি সেই ছেলে মেয়ের বন্ধুও এসে বলে, আন্টি আমি তো আছি তোমার ছেলের মতো, মেয়ে মারা গেলে মেয়ের মতো, কিন্তু সেই নিজের পেটের সন্তানের কখনো কি সেই জায়গাটা কোনো বন্ধু নিতে পারে? হয়তো তোমরা বুঝতে পারছো। দেখো, যা করবে একটু ভাবনা চিন্তা করবে। আজকে যদি মা বাবার মতের মিল থাকতো, যদি ভালো দেখে একটা মেয়ে যদি বাড়িতে নিয়ে এসে সুন্দর করে বিয়ে দিত, যদি এরকম বিয়ের, তাও তো মেনে নিয়েছিল, এই রিমঝিমের মা বাবা তো মেনে নিয়েছিল। সেখানে গিয়ে কি হলো, মেয়েটি তুই তাকারি করে কথা বলতো, চোখ ফুটে গেল কিছুদিন পর। প্রথমে বললো আমি সব আপনাদের কথা মেনে চলবো, তারপর তুই তুই করে কথা বলতো। সেখানেও কিন্তু রিমঝিম বলে, দিদিভাই এত কিছু চোখের উপর দেখেছি, দাদাকে খাতা ছুঁড়ে মারতো, বই ছুঁড়ে, পেন ছুঁড়ে, কাঁচি ছুঁড়ে, বাড়িতে রাত দিন অশান্তি হতো, জানি না কি নিয়ে। দাদাও বলতো না, বৌদিও বলতো না। আমার মা বাবা তো ছেড়েই দাও, কোনোদিন তাদের মধ্যে হস্তক্ষেপ করেনি, কোনোদিন না, কোনোদিন হস্তক্ষেপ করতো না। তারপরেও এই রকম অবস্থা। তাহলে ভাবো, একটাই কথা তোমাদের কাছে আমার বলার, এটা ভাবো, তোমাদের সোনা দিদি ভাইয়ের রিকোয়েস্ট, সেটা হচ্ছে তোমাদের মন মর্জি মতো না, কিছুটা মা বাবার কথাও শুনে চলাটা দরকার। যাই হোক, তো চলো প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের নামগুলো তাড়াতাড়ি বলে ঘটনাটা আজকের মতো ইতি করি। প্রথম নাম হচ্ছে, যে কমেন্ট করো, নেহা মাইতি, মাহি রয়, তারপরে হচ্ছে পাপ্পু দে, রূপা দে, নৌবান ভাই রূপা দে, প্রদীপ দাস, তারপরে শুভঙ্কর ঘোড়ই, টুকু সাবারওয়াল, রাজীব জয়সওয়াল, আব্দুল হক ভাই, রিয়া দেবনাথ, মাহি রয়, শাশ্বতী দে, টুকু সাবারওয়াল আবারও কমেন্ট করেছো, তুমি আজ আমার নাম বলনি সোনা বোন। আচ্ছা, হয়তো আমি পাইনি, ওই সময় যেখানে কমেন্ট পাই আমি সবার নাম বলি, প্রত্যেক জনের। তারপর হচ্ছে জলি নন্দী, তারপর হচ্ছে পায়েল মণ্ডল, নেহা মাইতি, শাশ্বতী দে, তন্ময় সামন্ত, শাশ্বতী দে, মঞ্জুষা নন্দী, পিন্টু ঘোষ, বাবলি মল্লিক, তারপরে রুবি নাগ, হোয়াইট কিং, বনু, সুনীল ভট্টাচার্যা, তারপরে সিনার সুবীর, আমাদের বৃষ্টি বনু অনেকদিন পর, তারপর হচ্ছে গার্গী সুর, সুদীপ্তা ব্যানার্জি, সুমনা ভট্টাচার্যা, পিঙ্কি সাহা, শুভদেব পাঞ্চাল, প্যান্থার গেমিং ওয়াইটি, বর্ষা সরকার, গৌরী বসাক, মৌ ঘোষ, জয় ব্যানার্জি, প্রিন্সের শুভ কামনা পাঠিয়েছ, তাড়াতাড়ি যেন প্রিন্স সুস্থ হয়ে ওঠে। অবশ্যই প্রিন্সের শরীরটা আস্তে আস্তে ভালো হয়ে গেলে আমিও বাঁচি, সত্যি বলতে রাতে ঘুম নেই। পিঙ্কি খাতুন, ভক্তিগীতি, তারপরে হচ্ছে শিবানী দাস, সুপর্ণা, সুজাতা দাস, স্বপন রাউত, লক্ষ্মী ভট্টাচার্যা, শ্বেতা কোলে, রেখা অধিকারী, সেওসি, সঙ্গীতা দিদিভাই, কিশোর দা, কিশোর কুমার, আচ্ছা কিশোর কুমার আরডি বর্মন, তারপর হচ্ছে অমৃতা সরকার, পিয়ালি ভারদ্বাজ,
আর হচ্ছে আশিস মাঝি। আশা করি সবার নাম যারা যারা কমেন্ট করেছো বলে দিলাম। আজকের মতো আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল আবারও তোমাদের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থেকো, লাভ ইউ অল।